আর আমেরিকা আর পাকিস্তানের পাতা ফাঁদে পা দিয়ে কি গোটা বাংলাদেশকে নিয়েই এবার ডুবতে চলেছেন মোহাম্মদ ইউনূস। এর আগে এডিটর্স ডায়েরির একটি এপিসোডে আপনাদেরকে জানিয়েছিলাম যে ভারতের ওয়ান্টেড এবং নিষিদ্ধ জাকির নায়েককে রাজকীয় অভ্যর্থনা জানাতে প্রস্তুত হচ্ছে বাংলাদেশ। তার জন্য নাকি পাতা হচ্ছে রেড কার্পেট। আর এই জাকির ঠিক একই রকম জামাই আদর খেয়ে এসেছিলেন গত বছর ওই পাকিস্তান, দেখা করেছিলেন লস্কর জঙ্গিদের সঙ্গেও। এবার পাকিস্তানের কুখ্যাত জঙ্গি ইফতিসাম ইলাহি জাহিরকে দেখা গেল ভারত বাংলাদেশ সীমান্তবর্তী বাংলাদেশি জেলাগুলিতে ঘুরে বেড়াতে, বক্তৃতা দিচ্ছেন এবং স্থানীয় কট্টরপন্থী সংগঠনগুলোর সঙ্গে নেটওয়ার্ক বাড়াচ্ছে। গত দুদিন ধরে এই কুখ্যাত জঙ্গিকে দেখা গেছে বাংলাদেশের রাজশাহী এবং চাঁপাই নবাবগঞ্জে। চলতি সপ্তাহে নাকি বাংলাদেশের রংপুরে যাওয়ার কথা রয়েছে এই জঙ্গি নেতা জাহিরের। চাঁপাই নবাবগঞ্জে এই জাহিরকে উস্কানিমূলক ভাষণ দিতেও দেখা গেছে। ইউনূসের আমলে এই নিয়ে দ্বিতীয়বার বাংলাদেশে পা রাখল এই কুখ্যাত জঙ্গি, যার নাম রাষ্ট্রপুঞ্জের খাতাতেও জলজল করছে। তাকে বলতে শোনা গেছে ইসলামের জন্য নিজেদের কুরবানি দিতে সদা প্রস্তুত থাকতে হবে, সন্তানকেও প্রস্তুত রাখতে হবে নিজেদের বলি দিতে। সেকুলার এবং লিবারাল শক্তির বিরুদ্ধে আমাদের শক্ত হয়ে দাঁড়াতেই হবে। এখানেই শেষ নয়, আবার কাশ্মীর ইস্যুতেও সুর চড়াতে দেখা গেছে এই জঙ্গি নেতাকে। কাশ্মীরিরা স্বাধীনতাহীনতায় ভুগছে। ভারতের অধিকৃত কাশ্মীরে ইসলাম বিরোধী আইন এবং দমন নীতির বিরুদ্ধে সোচ্চার হওয়া পাকিস্তানের দায়িত্ব। আল্লাহর কৃপায় একদিন কাশ্মীর পাকিস্তানের অংশ হয়ে যাবে। পাকিস্তান থেকে বাংলাদেশ সব মুসলিমকে এক হতে হবে। ভাবুন একবার কোন খেলা চলছে। তলায় তলায় এই জঙ্গি নেতাকে ঢাকায় একটি আন্তর্জাতিক স্কুলে আবার সাদরে অভ্যর্থনা জানানো হচ্ছে। আগামী নভেম্বরের 6 এবং 7 তারিখ একটি সালাফি কনফারেন্সের আয়োজন করা হয়েছে বাংলাদেশের রাজশাহী ডাঙ্গিপাড়াতে। সেখানে প্রধান অতিথির জায়গায় জলজল করছে কুখ্যাত এই পাক জঙ্গির নাম। একজন জঙ্গির থেকে কি শিক্ষা নিতে চাইছে বাংলাদেশ? বাংলাদেশের নতুন প্রজন্মকে কি নতুন পাঠ দিতে চাইছে সে দেশের সরকার? এই বাংলাদেশই চেয়েছিলেন বাংলাদেশিরা। জাকির নায়েকের নভেম্বরের শেষ দিকে বাংলাদেশ সফরের পরিকল্পনার সময় জাহিরের উপস্থিতি দুই দেশের সীমান্তবর্তী সংবেদনশীল এলাকাগুলোতে মৌলবাদী প্রচার এবং নিয়োগের সম্ভাবনা বাড়িয়ে তুলেছে। প্রশ্ন উঠছে, ভারতে সন্ত্রাস চালানোর জন্যই কি পাকিস্তানের জঙ্গিদের জন্য নিজেদের মাটি খুলে দিচ্ছে ওই মোহাম্মদ ইউনূসের বাংলাদেশ? কারণ 27 অক্টোবর পাক সেনাকর্তার সঙ্গে বৈঠক সেরেছেন মোহাম্মদ ইউনূস। তাছাড়া মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য, আর জঙ্গি জঙ্গিদের জন্য। আগেই জানিয়েছিলাম কয়েক মাসের মধ্যেই ঢাকা করাচি বিমান রুট চালু হতে চলেছে। আর এর মধ্যেই সামনে এলো একটি নতুন খবর, করাচি বন্দর বাংলাদেশকে খুলে দিচ্ছে পাকিস্তান। সোমবার পাকিস্তান বাংলাদেশকে পাটজাত পণ্য এবং অন্যান্য পণ্য রপ্তানির জন্য তাদের করাচি বন্দর ব্যবহারের প্রস্তাব দিয়েছে। ভারত বাংলাদেশি পাটের স্থলপথ আমদানির দরজা বন্ধ করার কয়েক সপ্তাহ পরে পাকিস্তানের এই প্রস্তাব অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। পাকিস্তানের এই পদক্ষেপ কি ভারতকে ভূ রাজনৈতিকভাবে চ্যালেঞ্জ ছুঁড়ে দেওয়া? তাছাড়া বাংলাদেশের পাট রপ্তানিকে বৃদ্ধি করতে সাহায্য করার জন্য পাকিস্তান পাট এবং অন্যান্য কিছু পণ্যের ওপর কর কমানোর সিদ্ধান্ত নিয়েছে বলে বাংলাদেশি সংবাদ মাধ্যম সূত্রেই খবর। অতীতের তিক্ততা এত সহজে ভুলে গেল বাংলাদেশ? তার মধ্যে আবার শোনা যাচ্ছে বাংলাদেশ বর্তমানে তীব্র অর্থনৈতিক সংকটের মুখোমুখি। রিপোর্ট বলছে বাংলাদেশের ব্যাংকিং ক্ষেত্রে আর্থিক অবস্থা উদ্বেগজনকভাবে অবনতির দিকে যাচ্ছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ রিপোর্টে বলা হয়েছে 61টি ব্যাংকের মধ্যে 24টি ব্যাংক বাধ্যতামূলকভাবে ন্যূনতম মূলধন ধরে রাখতে ব্যর্থ হয়েছে। রিপোর্টে বলা হয়েছে ঋণ পরিশোধ না করা, দুর্বল নিয়মকানুন, রাজনৈতিক চাপ, দুর্নীতি এবং অস্থির কোম্পানিগুলির আধিপত্যের কারণে বাংলাদেশের অর্থনীতি বিপদের মধ্যে রয়েছে। এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক সম্প্রতি জানিয়েছে যে ঋণ পরিশোধ না করা মানুষের সংখ্যা সবচেয়ে বেশি ওই বাংলাদেশে। তাছাড়া সে দেশের সরকারি খাতের ব্যাংকগুলো চরম সংকটের মধ্যে রয়েছে। ঋণ আদায় কার্যত বন্ধ হয়ে গেছে।
বিশ্লেষকদের মতে দ্রুত পদক্ষেপ না নিলে বাংলাদেশের ব্যাংকিং খাতের সামগ্রিক স্থিতিশীলতা হুমকির মুখে পড়তে পারে। কিন্তু সেই পদক্ষেপ নেবেন কে? যিনি এখন উগ্রবাদকে প্রশ্রয় দিতে ব্যস্ত তিনি, যিনি গ্রেটার বাংলাদেশের স্বপ্ন দেখছেন তিনি। তাছাড়া ইউনেস্কোর মানদণ্ড অনুযায়ী কোনো দেশের মোট বাজেটের 15 থেকে 20% শিক্ষা খাতে বরাদ্দ থাকা উচিত। কিন্তু ইউনূস সরকারের 2025 সালের বাজেটে শিক্ষা খাতে বরাদ্দ হয়েছে কত জানেন? মাত্র 12.1%, যা গত দশকের মধ্যে অন্যতম নিম্নতম। বিশ্ববিদ্যালয় পর্যায়ে গবেষণা তহবিল প্রায় শূন্যে গিয়ে ঠেকেছে। এবার আসি স্বাস্থ্য খাতে। বাংলাদেশের স্বাস্থ্য খাতে 2025 সালের বাজেটে বরাদ্দ হয়েছে মোট বাজেটের মাত্র 5.3%, যা বিশ্ব স্বাস্থ্য সংস্থার সুপারিশ করা ওই 15%-এর 1/3 নয়। বিশ্ব ব্যাংক সম্প্রতি এক প্রতিবেদনে জানিয়ে দিয়েছে, বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থার কার্যকারিতা 2024 সালের তুলনায় 11% কমে গেছে। উৎপাদন খাতে বিনিয়োগ কমে গেছে প্রায় 18%। বিশেষত গার্মেন্টস এবং ক্ষুদ্র উদ্যোক্তাদের ক্ষেত্রে এই ঘটনা ঘটেছে। ডলারের ঘাটতি, আমদানি নিয়ন্ত্রণ এবং বেকারত্ব বৃদ্ধির ফলে বাংলাদেশের সামগ্রিক প্রবৃদ্ধি নেমে এসেছে 4.7%। এই অবস্থা থেকে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জায়গায় এখন জঙ্গিবাজি করতে ব্যস্ত ইউনূস। শান্তির দূত হাত মেলাচ্ছেন জঙ্গিদের দেশে, প্রশ্রয় দিচ্ছেন উগ্র মৌলবাদকে। ডিপ স্টেটের আন্ডারে ভারতকে জব্দ করতে চাইছে, কিন্তু বাংলাদেশের মানুষ কি দেখতে পাচ্ছে না ভিখারি পাকিস্তানের অবস্থা? সে দেশে জঙ্গিবাদ ছাড়া আর কিছুই তো বেঁচে নেই। তেমন বাংলাদেশি কি চাইছেন ওই বাংলাদেশের জনগণ? আর ভারত, যে দেশকে আমেরিকা পর্যন্ত সমঝে চলছে, যে দেশকে ঠেকাতে ষড়যন্ত্র করতে হচ্ছে ওই আমেরিকার মতন দেশকে, সেই দেশকে কি এত সহজে জব্দ করা সম্ভব? ভারতের সামরিক ক্ষমতার হিসেব কি রেখেছে ওই পাকিস্তান এবং বাংলাদেশ? বিশ্বে সামরিক শক্তি এবং অস্ত্রশস্ত্র সম্পর্কে ধারণা দেয় গ্লোবাল ফায়ার পাওয়ার। তাদের ওয়েবসাইট বলছে 2025 সালে মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া এবং চীনের পরেই ভারতের অবস্থান। পাকিস্তানের অবস্থান বেশ পেছনে, 145টি দেশের মধ্যে 12তম অবস্থানে রয়েছে তারা। স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউশনের তথ্য অনুযায়ী 2025 সালে ভারত প্রতিরক্ষা খাতে প্রায় $86 বিলিয়ন ব্যয় করতে চায়। আর পাকিস্তান 2024-25 অর্থবর্ষে সশস্ত্র বাহিনীর জন্য বরাদ্দ রেখেছে মাত্র $10 বিলিয়ন। স্থলভাগের শক্তি বিবেচনায় বেশিরভাগ ক্ষেত্রে এগিয়ে রয়েছে ভারত। ভারতের ট্যাঙ্ক সংখ্যা 4201টি, আর সেখানে পাকিস্তানের ট্যাঙ্ক সংখ্যা মাত্র 2627টি। ভারতের সাঁজোয়া যান 1,48,594টি, সেখানে পাকিস্তানের মাত্র 17,516টি। টোড আর্টিলারি বা ওই টেনে নেওয়ার কামান ভারতে 3,975টি, সেখানে পাকিস্তানের আছে মাত্র 2,629টি। গ্লোবাল ফায়ার পাওয়ারের হিসেবে ভারতীয় নৌবাহিনীও বহু এগিয়ে রয়েছে। ভারতের নৌবাহিনীর মোট 293টি যুদ্ধ জাহাজের মধ্যে রয়েছে 2টি বিমানবাহী রণতরী, 13টি ডেস্ট্রয়ার, 14টি ফ্রিগেট, 18টি সাবমেরিন, 18টি করভেট এবং 135টি টহল জাহাজ। আর পাকিস্তানি নৌবাহিনীর মোট 121টি যুদ্ধ জাহাজের মধ্যে কোনো বিমানবাহী রণতরী বা ওই ডেস্ট্রয়ার নেই। তাদের রয়েছে 9টি ফ্রিগেট, 8টি সাবমেরিন, 9টি করভেট এবং 69টি টহলদারি জাহাজ। ভারতের রয়েছে 31টি স্কোয়াড্রন, পাকিস্তানের সেখানে মাত্র 11টি। গ্লোবাল ফায়ার পাওয়ারের তথ্য অনুযায়ী ভারতের মোট বিমান রয়েছে 2229টি, আর পাকিস্তানের রয়েছে 1399টি। ভারতের কাছে আছে 643টি যুদ্ধ বিমান, যার মধ্যে 130টি বোমারু। পাকিস্তানের যুদ্ধ বিমান মাত্র 418টি, এর মধ্যে 90টি মাত্র বোমারু। তুল্যমূল্য বিচারে দেখা যাচ্ছে যে ভারত পাকিস্তানের থেকে বহু যোজন এগিয়ে রয়েছে। সেখানে বাংলাদেশ তো
পারই পাবে না। তার ওপর যদি এখন আমেরিকার পুতুল হয়ে তারা ভারতে আগুন লাগাতে চায়, তাহলে ভারত যে তাদের মোক্ষম জবাব দেবে সে আর নাইবা বললাম। তাই নিজেদের ভালো বুঝে মানে কেটে পড়লেই ভালো করবেন ওই শেহবাজ মুনির আর ওই মোহাম্মদ ইউনুসরা। না হলে তাদের কপালে যে শনি নাচছে তার আমার বলার কোনো অপেক্ষা রাখে না। আর যার ফল বয়ে নিয়ে যেতে হবে পাকিস্তান এবং বাংলাদেশের ওই সাধারণ মানুষকে। ভারত কখনোই যুদ্ধ চায় না, কিন্তু এ ভারত নয়া ভারত। তাই ভারতের দিকে যদি কেউ আঙুল তুলে তাকায়, তার জবাব ভারত এখন দিতে জানে।